এবং আমার নিজের তরফ থেকেও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং সাথে আমাদের প্রয়াত সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরির স্মৃতির প্রতি গভীর আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমার আগে দুজন বক্তা খুব সুন্দরভাবেই কমরেড সীতারাম ইয়েচুরির তার জীবন এবং কাজের বিভিন্ন দিক উল্লেখ করে আমরা আমাদের স্মরণ সভাতে এই জাতীয় কর্মসূচির মধ্য দিয়ে কিভাবে প্রয়াত নেতার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব, আমার দায়িত্ব পালন করব, এগুলি তারা বলে গেছেন। এবং ইতিমধ্যে গত 12ই সেপ্টেম্বর তার প্রয়াণের পর পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া এবং আরও নানাভাবে শুধু আমাদের পার্টির নেতৃত্বের বা পার্টির যে সোর্স থেকে না, তার বাইরেও কমরেড সীতারাম ইয়েচুরির জীবন সম্পর্কে নানাভাবে নানা দিক থেকে আমাদের দেশের মানুষ, আমরা যারা এই ত্রিপুরাজ্যের মধ্যে শুধু কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত আছি তারা না, অন্যরাও ইতিমধ্যে আমরা অনেক কিছু অবগত হয়েছি। তো আমি সেই তথ্যগুলো অর্থাৎ সেই ঘটনাবলীগুলো এগুলো আবার পুনরুল্লেখ করে আপনাদের সময় নষ্ট আমি করব না। যেটা আমি বলতে চাই যে তার এই জীবন থেকে, তার কাজ থেকে আমরা কি শিখতে চাই এবং যে লড়াইকে তিনি একটা উচ্চতায় তুলে দিয়ে গেছেন, সে লড়াই আমাদের যে লক্ষ্য, যেখানে লক্ষ্যবস্তুতে আমরা এখনো পৌঁছতে পারিনি, অসমাপ্ত কাজ রেখে গেছেন। সে অসমাপ্ত কাজ এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেতে আমরা কিভাবে এটাকে আমরা ব্যবহার করব, আমাদের ব্যক্তিগত জীবন এবং সমষ্টিগত লড়াই সংগ্রাম সমস্ত ক্ষেত্রে সে সম্পর্কে দু চারটা কথা বলতে চাই। কমরেড সীতারাম ইয়েচুরির মেধা সম্পর্কে শুনেছেন নিশ্চয়ই। শুধু মেধা না, তিনি যে পারিবারিক অবস্থান থেকে উঠে এসেছেন, বাবা একজন ইঞ্জিনিয়ার, বড় ইঞ্জিনিয়ার, মাও অবিভক্ত অন্ধ্রপ্রদেশ সরকারের উচ্চপদস্থ অফিসার, এবং আমাদের সমাজে আমরা না চাইলেও, আমরা সেভাবে না দেখলেও, কিন্তু তার কদর, তার প্রভাব, এর থেকে সমাজ এখনো মুক্ত না। একটা উচ্চ ব্রাহ্মণ পরিবার থেকে তিনি এসেছেন। তো এরকম কোনো অবস্থান থেকে, ব্যাকগ্রাউন্ড থেকে যদি কোনো মেধাবী যুবক বেরিয়ে আসেন, স্বাভাবিকভাবেই যে ক্ষেত্রেতে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, এতে তার সমস্ত দরজা আপনার সেই খুলে যাওয়ার কথা। হয়তো একজন বড় আইএএস অফিসার হতে পারতেন, বড় প্রফেসর তো নিশ্চয়ই হতেন, বড় অর্থনীতিবিদ বা অনেক কিছু।
কিন্তু এসব কোনো কিছুই তাকে আকৃষ্ট করতে পারেনি। কেন পারেনি, কিভাবে তিনি এই বামপন্থায় আটকে গেলেন? নিশ্চয়ই এই জায়গাতে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি এটা অন্যতম একটা টার্নিং পয়েন্ট। সেখান থেকে তিনি 1973-এ যখন সেখানে ভর্তি হন, তার আগে প্রকাশ করাতে এসেছিলেন বছর 1 কি 2 বছর আগে। এমনিতেই যে তৎকালীন অর্থাৎ নেহরুর সময়েতে আমাদের ভারতবর্ষের মধ্যে কংগ্রেস সরকারের সোভিয়েত ইউনিয়নের সাথে সম্পর্ক থাকার সুবাদে আমাদের দেশের অর্থনীতি এবং সব দিক থেকে বিকশিত করার জন্য সোভিয়েত মডেলে কি শিক্ষা ক্ষেত্র, কি অর্থনৈতিক ক্ষেত্র, কি শিল্প ক্ষেত্র, সমস্ত ক্ষেত্রেই কিছু কিছু ভালো কাজ করার চেষ্টা শুরু হয়েছিল। তার মধ্যে অন্যতম এই জওহরলাল নেহরু ইউনিভার্সিটি। তো সেখানে যে ছাত্র সংসদ তৈরি হয়, এটা কমরেড প্রকাশ কারাতের কাছ থেকে শুনছিলাম, বলছিল আমাদের সেই ছাত্র সংসদ এটা অন্য ইউনিভার্সিটি বা কলেজের ছাত্র সংসদের মতো না, এটা অন্যরকম। কিরকম? ছাত্ররাই তাদের যে সংসদে নির্বাচন করবে, এখানে বিশ্ববিদ্যালয়ের কোনো ভূমিকা নেই। আর সেই ছাত্ররাই সেখানে ছাত্র ভর্তির বা সেই বিশ্ববিদ্যালয়ের তার বিভিন্ন কোর্স, গবেষণার কি কি সুযোগ থাকবে, এই সমস্ত বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তারা প্রস্তাব দেবেন। তো জেএনইউতে এটা সম্ভব হয়েছে, ভারতবর্ষে অন্য ইউনিভার্সিটিতে সম্ভব হয়নি কেন? প্রথমত একটা অবশ্যই তার প্রথম দিকটায় যারা ভর্তি হয়েছিলেন, কমরেড প্রকাশ কারাত সহ আরও অনেকেই, এটা অন্য ধরনের চিন্তা চেতনার মানসিকতায় তৈরি এরকম কিছু ছাত্র। আর সেই ইউনিভার্সিটিতেই প্রায় একই সময়েতে এমন কিছু অধ্যাপক অধ্যাপিকা এসেছিলেন, প্রফেসর রমিলা থাপার, প্রভাত পট্টনায়ক, এখনো কারো কারো কেউ কেউ জীবিত আছেন, এবং তারা তার অন্তিম যাত্রায় সেদিন এসেছিলেনও। একেবারে তাদের জীবনের সায়ান্নে তারা তাদের থেকে সহযোগিতা পেয়েছিল। এবং এইভাবেই জওহরলাল নেহরু ইউনিভার্সিটির শুধু সংসদ না, তার শিক্ষা কার্যক্রম ভর্তির ব্যবস্থা তৈরি হয়েছিল। অর্থাৎ একটা যেন একটা সাম্যবাদী সমাজতান্ত্রিক কাঠামোতে তৈরি এরকম একটা পরিবেশ। সেখানে এসে 1973-এ ভর্তি হন কমরেড সীতারাম ইয়েচুরি। একে তো হলো মেধা, দ্বিতীয়ত হলো এরকম একটা পরিবেশের মধ্যে যখন তিনি সম্পৃক্ত হয়ে গেলেন, তখন তাকে আইএএস হওয়া, বড় অর্থনীতিবিদ হওয়া, ব্যাংকার্স হওয়া বা অন্য কোনো বিষয়ে গবেষক হওয়ার চিন্তা থেকে দেশের ছাত্রদের সংগঠিত করে আমাদের দেশের বর্তমান অবস্থায় কিভাবে সেই ছাত্র সমাজকে সমাজ পরিবর্তনে দেশের যে
চলমান অবস্থা তা থেকে বের করে নিয়ে এসে সত্যিকারেরই যে দেশটাকে একটা স্বাধীন সার্বভৌম এবং ধনী গরিবের মধ্যে যে ব্যবধান, অসাম্য, এটাকে দূর করে একটা সমাজ তৈরি করা যায়, সেই চিন্তা ভাবনা তাকে তাড়িত করে এবং সে থেকেই তার কমিউনিস্ট পার্টিতে দীক্ষা নেওয়া। তো আমি এই কথাটা বলছি কারণে আমাদের মধ্যে আমরা অনেকেই মনে করি মেধা থাকলে সে মানুষটা অটোমেটিক্যালি সমাজের জন্য ভালো করবেই, মেধাই তাকে নিয়ে যাবে। হয়তোবা একাংশকে সেভাবে পরিচালিত করে, এটা হয়তো ভুল না, কিন্তু মেধা থাকলেই যে তিনি সমাজের প্রতি দায়বদ্ধ হবেন, সমাজকে পরিচালিত করবেন, অন্তত আমরা এখন যে জাতীয় রাজনৈতিক পরিবেশের মধ্য দিয়ে আমরা অতিবাহিত হচ্ছে আমাদের, ঘটনা কিন্তু তা না। কেন বলছি? এই বিগত 5-6 বছরে আমরা আরেকজন এরকম মেধাবী ব্যক্তির সাথে, আমাদের নামের সাথে আমরা পরিচিতি আমাদের লাভ ঘটেছে। আগে হয়তো 2-4 জন আমরা জানতাম। সে নামটা কি? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। খুব গোটা করে আমাদের রাজ্যের বর্তমান শাসক দলের নেতারা তার জন্মদিন পালন করেন, তার মূর্তি কোথাও কোথাও বসেছে, পুরস্কার চালু করেছেন ত্রিপুরাজ্যের মধ্যে। তিনিও কম মেধাবী ছিলেন না। বাংলা, ইংরাজি, সাহিত্য এবং আরো অনেক কিছুতেই তিনি স্নাতকোত্তর ছিলেন এবং ইংল্যান্ডে গিয়ে আইন ইত্যাদি সাবজেক্টে সেখানেও ডিস্টিংশন নিয়ে পাশ করে দেশে ফিরেছেন এবং সেদিক থেকে তার মেধা যে পর্যায়ের, তৎকালীন ব্রিটিশ সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাত্র 33 বছর বয়সে তাকে ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর নিয়োজিত করেছেন, ভিসি। আমাদেরও ত্রিপুরাজ্যের যে সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি আছে, মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটির ভিসি আছে। ভিসি মানে আমরা মনে করি চুল পাকনা, একেবারে ভারিক্কি লোক, এরকমরাই সাধারণত ভাইস চ্যান্সেলর হন। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি 33 বছর বয়সে। কিন্তু সেই শ্যামাপ্রসাদ মুখার্জি কি জন্ম দিয়ে গেছেন? জনসংঘ। যে জনসংঘ আজকে ভারতীয় জনতা পার্টি। এই ভারতীয় জনতা পার্টি এবং আরএসএস মিলে আজকে আমাদের দেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চায়। এই শ্যামাপ্রসাদ মুখার্জি যে অবিভক্ত যে বাংলা, সেখানে মুসলিম লীগ সরকারের নির্দলীয় মন্ত্রী। একদিকে সে মুসলিম লীগ দ্বিজাতি তত্ত্বে দেশের দেশভাগের কথা বলছে, আর অন্যদিকে শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু মহাসভার হয়ে তিনিও কথা বলছেন যে না, সেই প্রস্তাবকে সমর্থন করছেন। তাহলে মেধাই শুধু কোনো জাতির বা মানব কল্যাণে কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে সেরকমভাবে পরিচালিত করে তা নয়। সেই মেধা যদি সেরকম মতাদর্শের সাথে সম্পৃক্ত না হয়, জারিত না হয়, যা কমরেড সীতারাম ইয়েচুরি, তার মা বাবা তৎসময়েতে অন্ধ্রে আন্দোলনের জন্য যাতে লেখাপড়া নষ্ট না হয় দিল্লিতে পাঠিয়েছিলেন সেন্ট স্টিফেন্স কলেজে।
জেএনইউতে। সেখানে মার্ক্সবাদীদের বা মার্ক্সবাদের সাথে সম্পৃক্ত হওয়ার পর তিনি নিজেকে এই উচ্চতায় নিয়েছেন, যা আজকে আমাদের ভারতীয় রাজনীতিতে কিছু রেফারেন্স শুনেছেন আপনারা। 14 তারিখ যেদিন তার শেষ যাত্রা হয় আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটি অফিস থেকে, ঘটনাচক্রে যেদিন তিনি হসপিটালে যান সেদিনও তার সাথে আমার এই সাক্ষাৎকার হয়েছিল। আবার সে বিদায়ের দিনও থাকতে হয়েছিল সেখানে। এবং গত 28শে সেপ্টেম্বর তালকোট্টা স্টেডিয়ামে যে স্মরণসভা, সেটাও আগাগোড়া দেখার এবং শোনার সুযোগ হয়েছিল যে স্মরণাতীতকালে কোনো একজন ব্যক্তিত্বের এরকম স্মরণসভা বা তার শেষ যাত্রায় সংখ্যায় হয়তো অন্য বিভিন্ন কারণে হয়তো বেশি সংখ্যা হতে পারে, কিন্তু সমাজের বিভিন্ন অংশের, বিশেষ করে বিদগ্ধ সমাজের অংশগ্রহণ এবং তাদের অনুভূতির সেরকম প্রকাশ, এটা এই স্মরণাতীতকালে এরকম হয়নি। তো এই কমরেড সীতারাম ইয়েচুরি আমাদের পার্টি 1964 ইংরাজিতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী হওয়ার পর, অর্থাৎ সিপিআই সিপিএম হওয়ার পর। কেন সিপিআই সিপিএম হয়েছে সবাই আপনারা জানেন। বুর্জোয়া এই সাংবাদিকরা অনেক সময় জিজ্ঞেস করেন, আপনার কমিউনিস্ট পার্টি, এরাও কমিউনিস্ট পার্টি, আপনাদের পতাকাও লাল, তাদেরও লাল, আবার সিপিআইএমএল তাদেরও লাল, আরো অনেকই রকম। এই সময়তে তো আপনারা সবাই যদি এক পতাকার নিচে আসতে পারতেন, তাহলে তো হয়তো ইতিবাচক অর্থেই বলেন। আজকে দেশের সাম্প্রদায়িক শক্তি বা দেশবিরোধী শক্তির আক্রমণ মোকাবেলা করার ক্ষেত্রে তো আপনারা আরো বেশি মজবুত হতে পারতেন। হ্যাঁ, তা ঠিক একদিক থেকে, কিন্তু কেন হতে হয়েছে? এটা সংসদীয় লড়াইয়ে, লোকসভা নির্বাচনে যেমন ইন্ডিয়া ব্লক হয়েছে, তার আগে যুক্তফ্রন্ট হয়েছে, এটা একদিক। কিন্তু সমাজ পরিবর্তনের সংগ্রামে সেই জায়গায় যদি মতাদর্শগত সেরকম ভাবে তার স্বচ্ছতা না থাকে, তখন সে লড়াইটা কঠিন হয়ে যায়, জটিল হয়ে যায়। আমাদের পার্টিকে ভাগ হতে হয়েছিল যে পার্টির ভিতরেই এক দলের চিন্তা হয়েছিল যে না, যে সমাজ পরিবর্তনের জন্য সেই শ্রেণী সংগ্রাম টংগ্রাম এসব দরকার নেই। সেই চীন ভারতের যুদ্ধের পর কেউ কেউ বলতে শুরু করেছিলেন পার্টির ভেতরে, চীন কমিউনিস্ট পার্টির সরকার হয়ে আমাদের আক্রমণ করছে, যে না, চীন তো তাহলে আমাদের শত্রু। আর আমাদের দেশে জওহরলাল নেহেরু তখন প্রধানমন্ত্রী, সোভিয়েতের সাথে তার সম্পর্ক ভালো। আমরা সোভিয়েতের হাত ধরে তো এখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আরো নানা ধরনের কর্মসূচি গ্রহণ করার মধ্য দিয়ে এইভাবেই আমাদের আর শ্রেণী সংগ্রামের দরকার নেই। আমরা এই সংসদীয় গণতন্ত্রের মধ্য দিয়েই সমাজতন্ত্রে উত্তরণ ঘটাতে আমরা পারব। এটা যে হয়নি, এটা যে ভুল, আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে কোনো লোকই আমরা বলতে পারছি। এর জন্য আর অন্য কোনো গবেষণা দরকার নেই। কাজে সেই জায়গায় গিয়ে এই মতাদর্শগত প্রশ্নে পার্টি ভাগ হতে হয়েছিল
ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তৈরি হয়েছিল এবং তার যে প্রিন্সিপাল বা তার চলার দিশা কি হবে, যে না আমরা চীনপন্থীও না, আমরা রাশিয়াপন্থীও না, দুটাই সমাজতান্ত্রিক দেশ। চীনের সমাজ, রাশিয়ার সমাজ এটা আলাদা। আমাদের দেশে যদি সমাজ পরিবর্তন লড়াই চালাতে হয়, আমাদের দেশের এই বৈচিত্র্যের মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে দাঁড়িয়ে আমাদের করতে হবে। কাজেই তাদের অন্ধবিরোধিতা না, কিন্তু তারা যদি ভুল করে, চীন হোক রাশিয়া হোক, তাকে সমালোচনা করার অধিকারও থাকতে হবে। সেভাবেই ৬৪-র পর ৬৮-তে সালকিয়া প্ল্যানামের মধ্য দিয়ে আমাদের সে দিশা ঠিক হয়েছিল মতাদর্শগতভাবে। এই লাইনকে ধরেই কমরেড সীতারাম ইয়েচুরি তার পার্টির সেন্ট্রাল কমিটির যখন প্রায় সদ্য মেম্বার, ১৯৮৪-তে প্রথম কেন্দ্রীয় কমিটিতে আমন্ত্রিত সদস্য হিসাবে যুক্ত হয়েছিলেন, তার পরের বছরে তিনি কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হন। তার ২ বছরের মাথায় ১৯৮৭ ইংরাজি, কমরেড সুদন একটু উল্লেখ করেছে এখানে, রাশিয়াতে তখনও সমাজতান্ত্রিক ব্যবস্থা ছিল। গর্বাচভ তখন রাশিয়ার কমিউনিস্ট পার্টি অফ সোভিয়েত ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং সোভিয়েতের প্রেসিডেন্ট। সোভিয়েত মানে আমেরিকার সাথে দুই মেরুর মধ্যে অন্যতম মেরু, বহুদিক থেকে আমেরিকাকে পাল্লা দিয়ে এই দুটা শিবির। গর্বাচভ সোভিয়েত বিপ্লবের ৭০ বছরের পূর্তি উপলক্ষে একটা ভাষণ দেয়। ভাষণটা কি, যে না ওই একই কথা, আমাদের পার্টি ভাগ হবার আগে আমাদের দেশের মধ্যে এরকম কিছু লোক যারা সংশোধনবাদী চিন্তাভাবনা চলতে শুরু করেছিল, যে না আমাদের শ্রেণীর সংগ্রামের প্রয়োজন নেই, শ্রমিক শ্রেণীর পার্টি এরকম করতে হবে, দরকার নেই। সমাজতন্ত্র আগামী দিন সারা পৃথিবীতে আমরা প্রসারিত করতে পারব। সেখানে এই সোভিয়েত কমিউনিস্ট পার্টির নীতিতে শৈথিল্য আনতে হবে এবং খুব সুন্দর নাম দিলেন, পেরেস্ত্রয়িকা এবং গ্লাসনস্ট, অর্থাৎ খোলামেলা আলোচনা, কমিউনিস্ট পার্টির গৌরব গম্ভীর আলোচনা, কমিউনিস্ট পার্টির যে কোনো বিষয়ে তার ক্ষুরোদার বিশ্লেষণ, এগুলো দরকার নেই। তখনই এই তরুণ সেন্ট্রাল কমিটি মেম্বার মাত্র ছাত্র আন্দোলন থেকে তখনও দায়িত্ব শেষ করে দায়িত্ব থেকে ছাড়েননি, প্রায় দায়িত্ব ছাড়ার পথে কিছু মতাদর্শ প্রশ্নে আমাদের কিছু বক্তব্য বা একটা প্রস্তাব, এবং তৎকালীন সময়তে গর্বাচভের বক্তব্যের চুলচেরা বিশ্লেষণ করে তিনি সে দলিলের তার অবয়ব তৈরি করেছিলেন, যেটা পার্টির সেন্ট্রাল কমিটি গ্রহণ করে, যে না এটা গর্বাচভ যে কথাটা বলেছে এটা ভুল, যে সোভিয়েত কমিউনিস্ট পার্টি ঠিক চলছে না। রাশিয়ার ভেতরে বাইরে থেকে যতই তাকে সাংঘাতিক শক্তিশালী দেখা যাক, ভেতরে গন্ডগোল হচ্ছে। এটা মার্ক্সবাদ লেনিনবাদের জন্য নয়, এটা সোভিয়েত কমিউনিস্ট পার্টির অভ্যন্তরে তার মতাদর্শগত বিচ্যুতির কারণে। পৃথিবীর অন্য কোনো দেশের কমিউনিস্ট পার্টি বা অন্য কোনো নেতা এইভাবে
সোভিয়েত সম্পর্কে তার যে অনুমান বা তার পর্যবেক্ষণ দেওয়ার আগে এই ভারত থেকেই এবং কমরেড সীতারাম ইয়েচুরি তার আলোকপাত করেন এবং তার 3 বছর মাথাতেই সোভিয়েতের পতন ঘটে। সে থেকেই কমরেড সীতারাম ইয়েচুরি এই মতাদর্শগত প্রশ্নে পার্টির দলিল তৈরি করা এবং জটিল বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করা এবং আমাদের দেশে এই যে জোট রাজনীতির যে এই সময়েতে প্রয়োজনীয়তা এটা ব্যাখ্যা করা, এই যে ইন্ডিয়া ব্লক তৈরি হওয়া, তার আগে যুক্তফ্রন্ট তৈরি হওয়া, ইউপিএ তৈরি হওয়া, এটা সবটাই খুব মসৃণভাবেই জ্যোতি বসু বা হরকিষাণ সিং সুরজিৎ প্রস্তাব করে দিয়েছেন, তার জন্য গৃহীত হয়ে গেছে, বা সীতারাম ইয়েচুরি তিনি প্রস্তাব তুলেছেন বলে সবাই গ্রহণ করেছে তা নয়। বহু তর্ক বিতর্ক আলোচনা ইত্যাদির মধ্য দিয়ে হয়েছে এবং সব জায়গাতেই সূত্রধারের ভূমিকা পালন করেছেন কমরেড সীতারাম ইয়েচুরি। এবং কোন সময়েতে তিনি তখনও পলিট ব্যুরো সদস্য হননি, তিনি পলিট ব্যুরো সদস্য হয়েছেন 1992, তার আগে 1989, তার আগের পার্টির কংগ্রেস বা পার্টির মহাসম্মেলন। তখন আমাদের পার্টির যারা 64-তে সিপিআইএম হওয়ার সময়তে যে 9 জন পলিট ব্যুরো মেম্বার ছিলেন তাদেরকে আমরা বলি নবরত্ন। এই নবরত্নের হাত ধরেই সিপিআইএম এর যাত্রা শুরু হয়। এই নবরত্নের অনেকেই বেঁচে ছিলেন। কমরেড বাসব পুন্নাইয়া, জ্যোতি বসু, হরকিষাণ সিং সুরজিৎ, সম্ভবত বিটি রণদেবীও জীবিত ছিলেন। কিন্তু পার্টি কংগ্রেসে এই মতাদর্শগত প্রশ্নে তার প্রস্তাব উত্থাপন করার দায়িত্ব পায় কমরেড সীতারাম ইয়েচুরি। এটা তার সীতারাম ইয়েচুরির প্রতি একটা বিরাট স্বীকৃতি এবং আজীবন তিনি তার এই দক্ষতা, তার এই শুদ্ধতা এবং তার যে বিচক্ষণতাটি তার পরিচয় রেখেছেন। একটা সময় এক ধরনের ফেজ গেছে। এই যে 2004 ইংরাজি, তার আগে দেশে বিজেপির সরকার আসলো অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে। কিন্তু অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে যখন সরকার চলছিল বিজেপির, এখনো বিজেপির সরকার, তার মধ্যে সাম্প্রদায়িক বিষের যে ব্যাপকতা সেরকম ছিল না। হয়তো অটল বিহারী বাজপেয়ী নিশ্চয়ই ব্যক্তি অটল বিহারী বাজপেয়ীর একটা ভূমিকা সেখানে আছে, কিন্তু তারপরও অটল বিহারী বাজপেয়ী সরকারও আজকে মোদী সরকার নেতৃত্বে যেরকম ভাবে একটা একনায়কতন্ত্র প্রতিষ্ঠার সমস্ত ক্ষেত্রেতে সাম্প্রদায়িক চশমা দিয়ে দেখার যে প্রবণতা, এটা কম ছিল। হয়তো একটু অন্য ধরনের হতে পারতো, কিন্তু এটা কম থাকতো কিনা সন্দেহ। যদি তখন বিজেপি যদি এককভাবে সংখ্যাগরিষ্ঠ হতো, এরকম থাকতো কিনা সন্দেহ ছিল। হয়তো অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বেও এখন যেরকম সিদ্ধান্ত গ্রহণ করছে, এক দেশ, এক ইলেকশন, এক ভাষা, এক ধর্ম, এক নেতা, বিভিন্ন ক্ষেত্রে তার প্রয়োগের চেষ্টা হচ্ছে, এরকম হয়তো বা অটল বিহারী যখন ছিলেন তখন হতে পারত। সেই সময়তেও
আমাদের পার্টির স্লোগান কি হবে? আমাদের পার্টির তার ট্যাকটিক্যাল লাইন, অর্থাৎ মূল লক্ষ্য তো ঠিক থাকবে, কিন্তু তার চলমান রাজনীতিতে তার কৌশলগত অবস্থান কি হবে? অন্যরা সমষ্টিগত সিদ্ধান্ত নিয়েই সব হয়, কিন্তু তারপরও কমরেড সীতারাম ইয়েচুরি এই জায়গাতে বিরাট ভূমিকা সেখানে গ্রহণ করেছেন। এই যে গত 28 তারিখে স্মরণসভা তালকোট্টা স্টেডিয়ামে, এই ঘটনাগুলো তো আমরা বলি, হয়তো অনেকেই বলবেন ও সিপিআইএম তার নিজেদের ডাক দোল পিটানোর জন্য তারাই কমন মিনিমাম প্রোগ্রাম তার আইডিয়া ঠিক করে দিয়েছে, সিপিএমের নেতারাই রাইট টু ইনফরমেশন বা রেগা আইন, বন আইন, সিপিআইএমের নেতারাই যে মনমোহন সিং সরকারকে প্রাইভেটাইজেশন দিকে ঝোঁকার দিক থেকে আটকে রেখেছে। আমরা তো বলি, আমরা যখন বলি এটা মানুষ সবাই বিশ্বাস, কেউ বিশ্বাস করে কেউ করে না। আর এই সিপিএম তো নিজেদের শুদ্ধতা, নিজেদের কি বলে প্রাধান্য, এটাকে বলার জন্য বলবেই। কিন্তু সেদিন ইন্ডিয়া ব্লকের যারা নেতারা এসেছিলেন অকপটে বলছিলেন, শারদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে বলছিলেন, শারদ পাওয়ার এই বিরোধী দলীয় নেতাদের মধ্যে একটু বয়স একটু সবার বেশি হওয়ার সুবাদে এবং রাজনৈতিক ক্ষেত্রেতেও তার যে প্রভাব, এমনকি বর্তমান যে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে তার থেকে একটু ওজনী হওয়ার সুবাদে বেশিরভাগ সময়েতেই শারদ পাওয়ার বা সোনিয়া গান্ধীর সভানেতৃত্বে বা সভাপতিত্বে মিটিং হতো। সুপ্রিয়া বলছিলেন, তো নেতারা কথা বলছেন, যার যার কথা বলছেন, কিন্তু একটা জায়গাতে আসছে না। আর সীতারামের একটা অভ্যাস হলো কিছুক্ষণ পরে পরে তার সিগারেট খেতে হবে, তিনি বাইরে চলে যান। তখন নাকি সোনিয়া গান্ধী আর শারদ পাওয়ারের খোঁজ পাওয়ার, সীতা কাহা চলা গিয়া, সীতা কাহা চলা গিয়া। অর্থাৎ বিভিন্ন নেতারা কথা বলছেন, কিন্তু কেউ এসে সবাইকে একটা গ্রহণযোগ্য একটা সমাধান সূত্র নিয়ে আসতে পারছে না। মিটিং প্রায় অসমাপ্ত, শেষ হয়ে যাবে। তো তখন সীতার খোঁজ হয়, সীতা তখন আস্তে আস্তে সিগারেট হাতে নিয়ে আসেন। তিনি যা বলেন একেবারে এতক্ষণ ধরে যে তর্ক বিতর্ক, এটা ঠান্ডা হয়ে গিয়ে এটা ঐকমত্যে পৌঁছে সেভাবেই একটা সবারই গ্রহণযোগ্য একটা সিদ্ধান্ত হিসেবে উপনীত হয়ে যায়। খার্গেও বলছিলেন শুধু ইন্ডিয়া ব্লক গঠন করার সময়তে না, ইউপিএ জানেন 2004 ইংরাজিতে লোকসভা নির্বাচনের আগে এই জোট তৈরি হয়নি। ইউপিএ ছিল না, কংগ্রেস আলাদা দাঁড়িয়েছে, অন্যরা আলাদা দাঁড়িয়েছে, চেষ্টা হয়েছিল কিন্তু হয়নি। আপনাদের নিশ্চয় মনে আছে, আমাদের সিপিআইএম এর তখন স্লোগান ছিল বিজেপিকে হারাও, কারণ বিজেপি সরকারে, আর কংগ্রেসকেও কোণঠাসা করো, কারণ কংগ্রেসও যদি এককভাবে যায়, সাম্প্রদায়িক না কিন্তু তার সেই স্বৈরতান্ত্রিক এবং উদারবাদী অর্থনীতি নিয়ে চলবে। কাজে কংগ্রেসকে এককভাবে না, কংগ্রেসকেও খাটো করো, বিজেপিকে হারাও, এই স্লোগানে বুট হলো। বিজেপি হারল, সংখ্যাগরিষ্ঠতা পায়নি, কিন্তু অন্য কোনো দলও পায়নি।
সরকার করতে হবে। সেখানেও যে কমরেড সীতারাম শুধু সবাইকে টানা না, এবং কিভাবে চলবে তাহলে? হ্যাঁ, নিশ্চয়ই সবচেয়ে বড় দল কংগ্রেস, তারা সরকার মানে প্রধানমন্ত্রী হবে, এরাই বেশি হবে, কিন্তু কিভাবে চলবে? এই আইডিয়াটা কমন মিনিমাম প্রোগ্রাম, ন্যূনতম সাধারণ কর্মসূচি। এবং বলছিলেন সেদিন খার্গে এবং রাহুল গান্ধী, সুপ্রিয়া সুলে আরজেডির নেতা, তিনি ডিএমকের এই এখন বর্তমান মুখ্যমন্ত্রী, তার ছোট বোন, তার বাবাও মুখ্যমন্ত্রী ছিলেন করুণানিধির মেয়ে, যে কমরেড সীতারাম বলছিলেন যে আমি কানিমোজি এবং সুপ্রিয়া সুলে, এই শরদ পাওয়ারের মেয়ে, আমরা প্রথম এসে ঢুকেছি একসাথে, আমাদের অল্প বয়স, রাজনীতি আমরা জানি না। সুপ্রিয়া সুলের বাবা এনসিপির নেতা শরদ পাওয়ার, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, কিন্তু মূল তাদের সূত্র কংগ্রেস থেকে। আমার বাবা ডিএমকে। তো এখানে এসে বলছি যে রাজ্যসভাতে মানে মনের অজান্তেই আমাদের নেতা হয়ে গেলেন সীতারাম। অত সীতারাম তো সিপিআইএমের লোক। কেন? কারণ সীতারাম ইয়েচুরি যে কোনো বিষয়ে তার যে বাচনভঙ্গি, তার যে শানিত যুক্তি, এমনভাবে বলতেন, এমনকি যারা বিরোধী শাসক দলের লোক তারাও শুনতে বাধ্য হতেন, মেনে নিতে বাধ্য হতেন। এবং সীতারামের এই যে শক্তি থেকে, অবশ্যই মার্ক্সবাদ, লেনিনবাদ তার হাত ধরে। এবং তিনি একটা বই লিখেছিলেন এই হিন্দুত্ব এবং তার রাজনীতি এই নামে, ইংরাজি বই, বাংলাও হয়েছে, আপনাদের বলবো সবাই এটা কালেকশন করে পড়বেন। এই বই লিখেছেন যখন বাবরি মসজিদ নিয়ে সেই 94, 95, 96 সময়েতে সারা দেশের মধ্যে বিজেপি রাম মন্দিরের নামে যখন দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, তো বিজেপিকে বা আরএসএসকে শুধু সাম্প্রদায়িক তাদের বিরুদ্ধে লড়তে হবে, কথা বললে তো হবে না। মানুষকে কেন লড়তে হবে, এবং আরএসএস বিজেপি কেন সাম্প্রদায়িক, তার প্রতিটি ক্ষেত্রেতে তার সেই উৎস থেকে শুরু করে আজকে তাদের যে আচরণ বিচরণ, তাও তুলে ধরতে হবে। সীতারাম তিনি বাছাই করেন গোলওয়ালকার হল আরএসএস এর দ্বিতীয় সরসং পরিচালক, মানে আরএসএস এর এখন যে মোহন ভাগবত যে পদে আছেন, তিনি বোধহয় 10ম সরসং পরিচালক, 9ম কি 10ম। দ্বিতীয় হল এই গোলওয়ালকার। তিনি একটা বই লিখেছেন, উই অর আওয়ার নেশনহুড ডিফাইন। সেই 1939 সালে লিখেছিলেন বোধহয়, সম্ভবত 77 পৃষ্ঠার বই। 39 কোন সময়েতে? যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়েতে, এবং ভারতবর্ষের মধ্যে স্বাধীনতার সংগ্রাম চলছে। জাতীয় কংগ্রেসের নেতৃত্বে বাম ডান সমস্ত স্তূতের মানুষ একসাথে, ব্রিটিশ তারাও 1942-এ ভারত ছাড়ো আন্দোলন, সে ঐতিহাসিক সে আন্দোলন ঘোষণা হয় তার ঠিক কয়েক বছর আগে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের কদিনের মধ্যেই
গোলাকার তার এই বইটা বের করেন। তিনি হিটলারের এই পতনের পরও, দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানে ফেসিবাদের এই চূড়ান্ত পরাজয়ের পরেও আরএসএস খুব উদ্বুদ্ধ। উই আর আওয়ার নেশনহুড ডিফাইন, অর্থাৎ আমাদের জাতিসত্তা কিভাবে গঠন করা দরকার। ব্রিটিশ তাড়ানোর কথা বলছেন না, স্বাধীনতার কথা বলছেন না, দেশপ্রেমের কথা বলছেন না। বলছেনটা কি? যে ইউরোপে মুসোলিনি এবং ইটালি, হিটলার বিশুদ্ধ আর্য রক্ত এটাকে সমৃদ্ধ করে, সংগঠিত করে যে আর্য জাতির উত্থানের স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নকে বা সেই কৌশলকে গ্রহণ করে আমাদের ভারতবর্ষেও আর্য রক্তের উত্থান ঘটাতে হবে। এবং ভারতবর্ষে আর্য কারা, এখানে ভারতীয় আরএসএস তা নিজের মতো করে আরো বহু আগে সে মনু স্মৃতিতে উল্লেখ হয়েছে, তাকে উল্লেখ করে বলছেন এখানেও তা চাই। তো সেখানে সীতারাম ইয়েচুরি এই বইয়ের প্রত্যেকটা পাতা, প্রত্যেকটা লাইন ধরে তিনি লিখেছেন ভারতবর্ষের আরএসএস মুখে সনাতন, মুখে হিন্দুত্ব, কিন্তু তার প্রতিটি ক্ষেত্রে তার লক্ষ্য হল হিটলার এবং মুসোলিনি যে ফ্যাসিজম কায়েম করেছিল সেই ফ্যাসিজম নিয়ে আসা। আজকে আমরা দেখছি, সচক্ষে দেখছি। আজ থেকে যদি 6 বছর 7 বছর আগে যদি এই কথা যদি আমরা বলতাম, মানুষ হয়তো বা যুগসূত্র খুঁজে পেতেন না। আজকে তো দেখছি আমরা। আমি দূরের না, আমি কালকের একটা কয়েকটা ভাষণে উল্লেখ করছি। আমি যে গত 3 তারিখে আগরতলা একটা মিছিল করেছি। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমরা সুনির্দিষ্ট কতগুলো ইস্যুকে নিয়ে, আইন শৃঙ্খলা নাই, নারীর ইজ্জত আজকে প্রতিদিন ক্রমবর্ধমান তার উপর আক্রমণ চলছে। বন্যায় সরকার বলছে 17 লক্ষ লোক আক্রান্ত, বন্যা ক্ষতিগ্রস্ত। আমরা বলছি এই সময়তে আমরা রাজনীতি করব না, আমরা সরকারের পাশে দুহাত বাড়িয়ে আমরা সরকারের পাশে দাঁড়াবো মানুষকে সহযোগিতা করার জন্য। বিধানসভাতে আমরা বিধায়করা আমরা বলছি সমস্ত আলোচনা বাদ দিয়ে আজকে এই বন্যা ত্রাণ আলোচনা হোক। একটা শব্দ সরকারের বিরুদ্ধে, একটা শব্দ এরা এই গ্রামে গঞ্জে যে সমস্ত করছে আমরা বলিনি। এগুলি বললে আবার অন্যদিকে নিয়ে যায় যে ত্রিপুরা এই বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করো, সেন্ট্রাল গভর্নমেন্টকে দাঁড়াতে হবে। আমরা জানি রাজ্য সরকার একা পারবে না। তার সাথে এই কর্মসংস্থানে যেরকমভাবে দুর্নীতি চলছে, প্রত্যেকটা দপ্তর অনিয়মের প্রায় প্রতিযোগিতা চলছে, এগুলো অবসান হোক। এবং আমরা বলেছি, প্রত্যেক বক্তা আমরা বলেছি, আমরা কিন্তু সরকার পদত্যাগ করো এই কথা বলতে আসিনি। গদি ছাড়ো স্লোগান আমরা তুলতে আসিনি। বরঞ্চ তোমাদের ভেতরে তোমার দলের লোকরাই কেউ কেউ মুখ্যমন্ত্রীকে গদিচ্যুত করার জন্য ষড়যন্ত্র করে, আমরা কথা বলিনি। আমরা বলছি না, মুখ্যমন্ত্রী তুমি আরো মজবুত করে বসে আজকে যে অচল অবস্থা এটা অবসান ঘটাও। এই রাজ্যের মানুষের যে আজকে দুর্যোগ, এই দুর্যোগ তুমি সমাধান করো। কালকে নাকি তারা আমাদের এই আন্দোলনের প্রতিবাদে কালকে মিছিল আগরতলাতে।
ত্রিপুরাজ্যের ইতিহাসে আমি কখনো দেখিনি, অন্তত আমার জন্মের পর, যে বিরোধী দলের কোনো একটা কর্মসূচিকে প্রতিহত করার জন্য মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদেরকে রাস্তায় নেমেছেন। সিপিআইএম, কংগ্রেসের নামও জুড়ে দিয়েছে, সরকার পতন ঘটানোর জন্য ষড়যন্ত্র করছে। বিজেপি কালকে বলছে ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসে বিশ্বাস করে না, ভারতীয় জনতা পার্টি সেখানে অগণতান্ত্রিক কার্যকলাপ বিশ্বাস করে না। বলছে সিপিআইএম, একটু মনে রাখো আমরা কিন্তু কেমন মোকাবেলা করতে হয় জানি। আরে আপনারা অনেকেই গেছেন, একটা শব্দ অগণতান্ত্রিক, একটা শব্দ অযৌক্তিক, একটা শব্দ সরকার পদত্যাগ করো আমরা বলিনি, বরঞ্চ উল্টা বলেছি। আমরা পদত্যাগ দাবি করতে আমরা আসিনি, আমরা এসছি তুমি তোমার নীতি পরিবর্তন করো, তোমার প্রতিশ্রুতি পালন করো। আমার প্রতিশ্রুতি না, তোমার প্রতিশ্রুতি। কিন্তু কালকে তার ভাষা, মুখ্যমন্ত্রীর ভাষা, তাদের সভাপতি রাজীব ভট্টাচার্যের ভাষা, তাদের আরেকজন মন্ত্রী বক্তৃতা করে তাদের ভাষা, একটার চেতে একটা যেন এখনই ধরে ফেলবে কি। কোত্থেকে আসে এগুলো? ওই যে আরএসএস, বিজেপি, তার প্রত্যেকটা কর্মসূচির মধ্যে এই ফেসিবাদী চিন্তা ভাবনা, অর্থাৎ গণতন্ত্রকে, বিরোধী কণ্ঠস্বরকে সহ্য করব না, অসহিষ্ণুতা। সীতারাম সেখানে বুঝিয়ে দিয়েছেন। এবং এই যে 2014 ইংরাজিতে নরেন্দ্র মোদীর সরকার গঠিত হওয়ার পর আপনারা জানেন জেএনইউ, তার উপর আক্রমণ শুরু হয় 16 থেকে। কেন জেএনইউ এত বিপদ? আমাদের দেশে ভারতের ছাত্র ফেডারেশনের মেম্বারশিপ লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর মধ্যে কতজনই বা আছে? ভারতবর্ষের কয়েক হাজার কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে কটা কলেজে ছাত্র ফেডারেশন আছে? নাই তো। কিন্তু জেএনইউ, এবং জেএনইউ তো আমি মানে এখনকার চিত্র বলছি, জেএনইউতে যে এসএফআই এর সেই যে দাপট ছিল আগে 70 দশকে, 80 দশকে, না আজকে জেএনইউতে আমাদের সেরকম নাই। এই জেএনইউতেও হ্যাঁ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ঢুকতে পারেনি, কিন্তু জেএনইউতেও এসএফআই এর যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আজকে নাই। এটা কিছুটা দুর্বল হয়েছে। ওই আইসা নামে আম্বেদকারবাদী কিছু সংগঠন তৈরি হয়েছে, আরো কিছু কিছু ফ্রি থিঙ্কার্স নামে আরো কিছু সংগঠন তৈরি হয়েছে। এগুলো সবাই বামপন্থী না, তবে এটা ভালো, তারা আবার এবিভিপির মতো না। কিন্তু তারপরও জেএনইউকে ধ্বংস করতে হবে, জেএনইউকে চলতে দেওয়া যাবে না। প্রকাশ কারাত, সীতারাম ইয়েচুরিরা জেএনইউর যে ভর্তি ব্যবস্থা, যে ব্যবস্থার ভেতর দিয়ে নিম্ন বর্ণের পশ্চাৎপদ অংশের ছাত্রছাত্রীরা সেখানে পড়ার সুযোগ পায়, আগের যে ব্যবস্থার কারণে সেখানকার সিলেবাস একটু অন্যরকম। ভারতীয় জনতা পার্টি অনুভব করছে এই জেএনইউ তো এই যে কিছু ব্রেন তৈরি করছে, কিছু মেধা তৈরি করছে, কিছু প্রকৃত যে শিক্ষার্থী তৈরি করছে। এরা তো আরএসএস এর এই হিন্দুত্ববাদ, আরএসএস এর তথাকথিত হিন্দু রাষ্ট্র, এটাকে চ্যালেঞ্জ করবে। কাজেই জেএনইউকে ধ্বংস করো, এমন সমস্ত লোককে বসিয়ে দাও বিসির চেয়ারে। বিসি কোনো শিক্ষকের সাথে কথা বলে না, ছাত্রের সাথে কথা বলে না, হোয়াটসঅ্যাপে সব চলে। জেএনইউর সব অ্যাডমিনিস্ট্রেশন হোয়াটসঅ্যাপে চলে। যে বিসি প্রফেসরদের সাথে কথা বলে না,
সীতারাম ইয়েচুরি। সীতারাম তখনও এমপি ছিলেন, আমিও এমপি ছিলাম তখন। আমার পরিষ্কার মনে আছে, একদিন সন্ধ্যায় তারা আমাদের পার্লামেন্ট চলছিল, আমাদেরকে আহ্বান জানিয়েছিল, আপনারা এমপিরা আমরা একটা সভা করব, জেএনইউর প্রাক্তন সভাপতিদের, প্রাক্তন জেনারেল সেক্রেটারিদের, প্রাক্তন নেতাদের এবং যারা আপনারা এমপিরা আছেন আমাদের প্রতি সহানুভূতি আপনারা আসুন। আমরা গিয়েছিলাম, সীতারাম বক্তৃতা করেছেন সেদিন। দিস অ্যাটাক ইজ নট অ্যালোন ফর জেএনইউ। এক সন্ধ্যায় বলেছিলেন যে এই যে জেএনইউর সংবিধান ভাঙার, জেএনইউর নির্বাচিত সংসদ ভাঙার যে চেষ্টা, এই বিজেপি সরকার আগামী দিন সংবিধানও পরিবর্তন করার চেষ্টা করবে। জেএনইউ দিয়ে শুরু হলো, আমরা আরো অনেক এমপিরা ছিলাম, আমরা একজন দিকে চাওয়াচাই করছি, আরে সীতারাম কি বলছেন এটা? কই জেএনইউর ছাত্র সংসদ ভাঙ্গা, জেএনইউর এই যে প্রচলিত ব্যবস্থা ভাঙ্গা, আজকে জেএনইউর উপর আক্রমণ করছে, কালকে সংবিধান আক্রমণ করবে। ঠিক একেবারে নিখুঁত ভবিষ্যৎবাণী। এই ছিল তার রাজনৈতিক প্রজ্ঞা। এই জন্য সীতারাম আলাদা। কাজে আজকের দিনে দাঁড়িয়ে স্মরণ সভা তো শুধু আমরা করি না, আমরা তো করবই। আমাদের জেনারেল সেক্রেটারি যে পদে থাকাকালীন ৬৬ ইংরাজির পর এই প্রথম কোনো একজন সাধারণ সম্পাদক মারা গেছে। স্বাভাবিক আমাদের জন্য বিরাট ক্ষতি, আমরা তো করবই। কিন্তু স্মরণ সভা কি সামাজিক বা ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো এই সরকারি অফিস তারাও করেন। কেউ কেউ স্মরণ করেন যে না তার যে পরকালের শান্তির জন্য করেন, এটা আলাদা জাত তার। আমরা আমাদের কোনো সেই ক্ষেত্রেতে সমালোচনা করার কোনো নেই। কিন্তু আমরা কেন করি আমরা, এবং কেন আমরা আমাদের কাছে সীতারাম আজকে তিনি নেই, কিন্তু তার শিক্ষা, তার কাজ আমাদের কাছে আজকে আরো বেশি প্রাসঙ্গিক। কারণ আমরা একটা বিরাট বহুমুখী আক্রমণের সামনে। এই যে কদিন আগে মোদী সরকার ঠিক ৪০০ পারের ডাক দিয়ে ২৪০-এ বাস থেমে গেল। কোন রকমে বিরোধীদের উপর ভর করে টিকে আছে, কিন্তু মাত কিন্তু ঠিকই আছে। অর্থাৎ বিজেপির সে শক্তি নেই, কিন্তু থাবা দেওয়ার, বিষাক্ত সাপের মতো থাবা দেওয়ার, ফুসফুস করা, এটা ১ ইঞ্চি এতে কম নেই, করছে। হিন্দু রাষ্ট্র তৈরি করার, ইত্যাদি করার। এবং দেখেছেন আপনারা কদিন আগে মন্ত্রিসভা রামনাথ কোবিন্দের সেই কমিটির যে সুপারিশ, এক দেশ এক নির্বাচন করার, মন্ত্রিসভা সেই সুপারিশ গ্রহণ করেছে। এবং গত 15ই আগস্টের বক্তৃতাতে মোদি বলেছে এই বিল পাশ করানোর জন্য, যদি বিল তৈরি হয়, সমস্ত দলের সমর্থন তিনি চেয়েছেন। এবং জানা যাচ্ছে আগামী শীতকালীন অধিবেশনে এই বিলটা আনবে। এখন বিলটা আনুক। বর্তমান আমাদের যে পার্লামেন্টের ব্যবস্থাতে যে ধরনের এই বিল পাশ করানোর কোনো ক্ষমতা নেই বিজেপি। কারণ লোকসভাতেও তার 2/3 সমর্থন নেই। নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সুবিধাবাদী নীতি সম্পর্কে আমরা জানি, হলেও
তারাও এটা করবেন কিনা সন্দেহ আছে। রাজ্যসভাতেও নেই, কিন্তু আনছেন তারপরেও জানে বিলটা পাস হবে না। কেন আনছে? এই কারণেই যে বিলটা পাস না করলেও এই বিলটা উত্থাপন করার মধ্য দিয়ে সে একটা প্রচার চালিয়ে যাবে, প্রোপাগান্ডা করবে। দেখো, ভারতবর্ষে এক একটা নির্বাচন করতে গেলে পরে হাজার হাজার কোটি টাকা খরচ করতে হয়। যদিও সরকারিভাবে কতই বা করে, বেসরকারিভাবে বেশি হয়। যদি আমরা এক দেশ এক নির্বাচন করতে পারতাম, এই টাকা তো আমরা উন্নয়ন খাতে খরচ করতে পারতাম। এইভাবে জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তার সাথে কৃষক বিরোধী, শ্রমিক বিরোধী এবং আমাদের যে সংবিধান বিরোধী বহু পদক্ষেপ একটাও তারা ছাড়েনি, ছাড়বেও না। গত লোকসভা নির্বাচনের পর আমাদের পার্টির যে পর্যালোচনা, আমরা বলেছি হ্যাঁ বিজেপিকে হারানো যায়নি, এটা ঠিক, কিন্তু এই নির্বাচন বিজেপির জন্য একটা বিরাট পরাজয়। সরকার থেকে হটানো যায়নি, ঠিক আছে। এখন যা খুশি তা করবে, অন্তত পার্লামেন্টকে সেরকম ভাবে অতীতে যেরকম ভাবে ব্যবহার করেছে করতে পারবে না, এবং পারেওনি। এই যে বিগত অধিবেশনগুলো গেল দেখেছেন, গত 10 বছরে একটা বিলও সিলেক্ট কমিটি, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বা স্ট্যান্ডিং কমিটিতে পাঠায়নি। এবার অনেকগুলো বিল, এই যে ওয়াকফ বিল সহ বেশ কিছু বিল পাঠাতে হয়েছে, এই প্রথমবার। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা তাদের সে পথ ছেড়ে দেবে বা ছেড়ে দিয়েছে তা নয়, বরঞ্চ বাঁকা পথে কিভাবে আরো জল ঘোলা করে তারা করার চেষ্টা করবে। এই জায়গায় আমাদের করণীয় কি হবে? সীতারামের দেখানো পথ এবং যে মতাদর্শকে হাতিয়ার করে তিনি পার্টিকে সংসদীয় ক্ষেত্রেতে হয়তো বা আমাদের আসন খুব কম, কিন্তু জাতীয় ক্ষেত্রেতে তার যে গ্রহণযোগ্যতা যে উচ্চতায় নিয়ে গেছে, এটাকে আরো সংহত করার জন্য আগামী দিন আমাদের আরো পরিশ্রম করতে হবে, অনুশীলন করতে হবে। এখানে সুধন এবং তাপস বলেছে দুজনেই যে গণতন্ত্র রক্ষায়, সংবিধান বাঁচানোর জন্য একদিনের যদি কোনো বন্ধু এসে বলে আমি আছি, একদিনের জন্য হলো তার সঙ্গ আমরা নেব। কিন্তু এটাও মনে রাখতে হবে, সে কোনো একটা তার দুর্বলতা বা কোনো একটা তার স্বার্থের কারণে সে একদিনের জন্য আসছে, দ্বিতীয় দিন সে থাকবে না। সে আমার দীর্ঘদিনে স্থায়ী হবে কোনো গ্যারান্টি নেই, হয়তো থাকতেও পারে কেউ কেউ। কিন্তু আমার নিজের কোমরটা যদি শক্ত হয়, আমার নিজের পায়ের তলার মাটিটা যদি শক্ত হয়, এককভাবে যদি আমার শক্তি আরো বলিয়ান হয়, তাহলে সাময়িকের জন্য আমার যে লক্ষ্য, যে একটা দীর্ঘমেয়াদী, তার লক্ষ্য দীর্ঘমেয়াদী নাও হতে পারে, কিন্তু আমার খুঁটি যদি শক্ত হয়, যারা এইভাবে আমার সঙ্গ দিতে আসবেন এই জায়গায়, তার সাথে আমার বন্ধুত্ব, তার সাথে আমার লড়াই সংগ্রামে একসাথে লড়ার যে সময়টা, এটা দীর্ঘায়িত হবে এবং লড়াই সেখানে আরো সহজ হবে। এই কাজটা আমরা করতে চাই।